বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএ প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সবাইকে এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাসটা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানের নীতিমালা জাবেদা অধ্যায় থেকে। আর এই জাবেদা অধ্যায় থেকে আজকে এটা আমার প্রথম লেকচার। এর আগে আমি সমীকরণের সম্পূর্ণ লেকচারগুলো এই চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিবা। আমি লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবা। তো আমি শুরু করতেছি আজকের আলোচনা। জাবেদা করার জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে, অর্থাৎ এই চারটা সূত্র তোমাদেরকে অবশ্যই একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে সম্পদের ক্ষেত্রে যেটা ঘটে, সম্পদ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ডেবিট হয়, আর যদি সম্পদ হ্রাস পায় সেক্ষেত্রে ক্রেডিট হয়। ঠিক একইভাবে ব্যয় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ডেবিট, আর ব্যয় যদি হ্রাস পায় সেক্ষেত্রে সেটা হয় ক্রেডিট। আর আয়ের ক্ষেত্রে আয় যখন হ্রাস পায় অর্থাৎ কমে যায় তখন ডেবিট, আর যখন বৃদ্ধি পায় তখন সেটা হচ্ছে ক্রেডিট। দায়ের ক্ষেত্রে ঠিক একই ঘটনা, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। আমরা মূলত এই চারটা সূত্র দিয়ে জাবেদা অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমরা অবশ্যই এই চারটা সূত্র ভালো করে মনে রাখবা। এবার আমি একটা অঙ্ক তোমাদেরকে আগে এখানে দেখাবো, তারপর এটা বিস্তারিত বুঝাই দিলে তোমরা বুঝতে পারবা ধীরে ধীরে জাবেদা সম্পর্কে। Mr. Akib started his own delivery service, Akib Deliveries, on January 1, 2008. The following transaction occurred during the month of January. January 1 বলছে মিস্টার আকিব ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। January 2 পার্সেস ভ্যান ফর ডেলিভারিজ ফর টাকা 15,000. Mr. Akib paid টাকা 5,000 in cash and signed a note payable for remaining balance. January 5 paid টাকা 750 for office rent for the month. January 7 বলছে perform টাকা 3,200 of service on account. January 14 purchase office supplies for টাকা 700 on account. January 18 received টাকা 1,200 for service provided on January 7. January 21 made a cash payment of টাকা 6,500 on note payable. January 28 এটা received cash টাকা 1,850 as full settlement of remaining money for service provided on January 7. January 30 তারিখ বলছে পেইড টাকা 1,200 ফর এমপ্লয়িজ স্যালারিজ এন্ড 800 অ্যাডভার্টাইজিং বিল। আর 31 তারিখ বলছে সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ 250। রেকর্ড বলছে গিভ দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড অ্যাবভ ট্রানজাকশন। আমরা এবার এই মিস্টার রাকিবের এই এন্ট্রিগুলো সবগুলো জাবেদাভুক্ত করব। প্রথম 1 নম্বরে যেটা বলেছে দেখো। আচ্ছা, তার আগে বলি তোমরা অবশ্যই জাবেদার স্টকটা করে নিবা। আমি জাবেদার স্টকটা করে নিয়েছি। জাবেদার স্টকটা হচ্ছে ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো জানো আমি তারিখগুলো আগে দিয়ে নিয়েছি। তোমরা এভাবে একটা ছক করে নিবা আগে। তোমাদের তারিখগুলো আগে দেওয়ার দরকার নেই, আমার যেহেতু আমি কম্পিউটারের মাধ্যমে করতেছি এই জন্য আমি তারিখগুলো আগেই বসায় নিচ্ছি। তো আমরা প্রথম এন্ট্রিটা যদি দেখি, মিস্টার আকিব ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস, অর্থাৎ মিস্টার আকিব তার ব্যবসায় 30,000 টাকা বিনিয়োগ করছে। জাবেদাটা মূলত করা হয় ব্যবসার দৈনন্দিন হিসাবগুলো সংরক্ষণ করার জন্য। এখন মিস্টার আকিব যখন ব্যবসায় 30,000 টাকা বিনিয়োগ করছে, ব্যবসায় কি কি ধরনের পরিবর্তন হয়েছে? ব্যবসায় যখন 30,000 টাকা বিনিয়োগ করছে তার মানে ব্যবসায় নগদ আসছে 30,000 টাকা, এবং প্রথম যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করে এটাকে ক্যাপিটাল হিসেবে দেখানো হয়। তার মানে তার নগদ বাড়ছে 30,000 টাকা এবং ক্যাপিটাল বাড়ছে 30,000 টাকা। আর আমরা জানি ক্যাশটা হচ্ছে সম্পদ, অর্থাৎ ব্যবসায় ক্যাশ বাড়ছে মানে সম্পদ বাড়ছে, আর ক্যাপিটালটা হচ্ছে দায়। ব্যবসায় ক্যাপিটাল বাড়ছে মানে দায় বাড়ছে, আর আমরা জানি দায় বাড়লে ক্রেডিট হয়। আমরা সূত্রটা যদি দেখি একটু, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তার মানে আমার ক্যাশ নামে সম্পদ বাড়ছে এবং ক্যাপিটাল নামে দায় বাড়ছে, অর্থাৎ ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এবার আমরা সেটা অঙ্কে লিখবো। তাহলে জানুয়ারি 1 তারিখ এটা হচ্ছে ক্যাশ ডেবিট এটা 30,000 টাকা, 30,000 টাকা, আর ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে 30,000 টাকা, ক্যাপিটাল ক্রেডিট এটাও 30,000 টাকা। তাহলে 1 নাম্বার এন্ট্রি আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু ব্যবসা সে বিনিয়োগ করছে এই জন্য ব্যবসা ক্যাশ বাড়ছে এবং ক্যাপিটাল বাড়ছে। জানুয়ারি 2 তারিখ বলছে পারচেস ভ্যান ফর ডেলিভারিজ টাকা 15,000।
মিস্টার আকিব পেইড টাকা 5000 ইন ক্যাশ অ্যান্ড সাইন এ নোট পেয়েবল ফর রিমাইনিং ব্যালেন্স। অর্থাৎ মিস্টার আকিব একটা ভ্যান ক্রয় করছে, ডেলিভারি ভ্যান ক্রয় করছে 15,000 টাকা দিয়ে। এর জন্য সে 5,000 টাকা নগদ পরিশোধ করছে এবং বাকি টাকার জন্য একটা নোট পেয়েবলে সাইন করছে। আমরা স্বাভাবিকভাবে জানি যখন কোনো সম্পদ আমরা ক্রয় করি আমার কিন্তু নগদ টাকা চলে যাওয়ার কথা, কিন্তু এখানে সে নগদ টাকা দিচ্ছে 15,000 টাকার ভ্যান ক্রয় করে নগদ টাকা দিচ্ছে 5,000 আর বাকিটার জন্য একটা নোট পেয়েবল সাইন করছে। এটা একটা দায়। তার মানে আমি যখন সম্পদ ক্রয় করি, তোমরা স্বাভাবিকভাবে চিন্তা করো, যে কোনো সম্পদ যখন ক্রয় করো তো আমি সম্পদটা পেয়ে যাচ্ছ। এই যেহেতু ডেলিভারি ভ্যান ক্রয় করছে তার মানে ডেলিভারি ভ্যানটা সে একটা স্থায়ী সম্পদ পেয়ে গেছে। এর জন্য ক্যাশ কমে গেছে, অর্থাৎ সম্পদ কমে গেছে 5,000 টাকা এবং সেই সঙ্গে নোট পেয়েবল নামে একটা দায় বাড়তেছে 5,000 টাকা। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট, আবার ক্যাশ নামে এদিক সম্পদ কমছে তার মানে সম্পদ কমলে ক্রেডিট, আর নোটস পেয়েবল নামে দায় বাড়ছে তার মানে দায় বাড়লে ক্রেডিট। তাহলে জাবেদাটা হচ্ছে ডেলিভারি ভ্যান ডেবিট, ক্যাশ ক্রেডিট এবং নোট পেয়েবল ক্রেডিট। এবার আমরা এটা একটু অঙ্কে লিখব। প্রথমে হচ্ছে ডেলিভারি ভ্যান। ডেলিভারি ভ্যান ডেবিট, এটা 15,000 টাকা, কারণ আমরা যেহেতু 15,000 টাকা সে সম্পদ ক্রয় করছে তার মানে 15,000 টাকায় পাইছে। আর তার চলে গেছে হচ্ছে ক্যাশ। ক্যাশ ক্রেডিট হচ্ছে 5,000 টাকা, সে নগদ কিন্তু 5,000 টাকা দিয়েছে। স্বাভাবিকভাবে সে 15,000 টাকার সে কিন্তু সম্পদ ক্রয় করছে 15,000 টাকা, কিন্তু আমি ক্যাশ দিল কত, সে 5,000 টাকা। তার মানে আরো আরেকটার জন্য সে নোটস পেয়েবল সাইন করছে, এই জন্য আমরা এটা নোটস পেয়েবল লিখবো। নোটস পেয়েবল সাইন করছে, এটা হচ্ছে রিমাইনিং ব্যালেন্স, অর্থাৎ 15,000 থেকে 5,000 গেলে অবশিষ্ট হচ্ছে 10,000 টাকা। তো এটা হচ্ছে 2 নাম্বার এন্ট্রি। অর্থাৎ ডেলিভারি ভ্যান সে 15,000 টাকার ভ্যান ক্রয় করছে, স্বাভাবিকভাবে তার 15,000 টাকা পরিশোধ করার কথা ছিল, কিন্তু সে নগদ দিয়েছে 5,000 টাকা আর বাকিটার জন্য নোটস পেয়েবল সাইন করছে, এই জন্য নোটস পেয়েবল 10,000 টাকা লিখলাম। এবার তারপরের এন্ট্রি দেখি। পেইড টাকা 750 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ। অর্থাৎ চলতি মাসের জন্য 750 টাকা ভাড়া দেওয়া হয়েছে, অফিস ভাড়া প্রদান করা হয়েছে। এখন দেখো আমরা হিসাবটা করতেছি হচ্ছে জানুয়ারি মাসের, অর্থাৎ জানুয়ারি মাসের জন্য 5 তারিখে 750 টাকা অফিস ভাড়া দিছে। এই টাকাটা কিন্তু এখনো খরচ হয়নি, কিন্তু যেহেতু জানুয়ারি মাস 31 তারিখে 5 তারিখে টাকাটা প্রদান করা হয়েছে ওই মাসের, এই জন্য এটা হচ্ছে প্রিপেইড রেন্ট হিসেবে দেখাইতে হবে, কারণ অগ্রিম ভাড়া যেহেতু এটা আমার এখনো ব্যয় হয়নি, অর্থাৎ 5 তারিখে দিয়েছি, আমি এখনো 25 দিন থাকার সুযোগ, 25 দিন আগে দিয়ে দিয়েছি, তার মানে এটা অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছে। আর অ্যাডভান্স বা প্রিপেইড রেন্ট হচ্ছে সম্পদ, অর্থাৎ প্রিপেইড রেন্ট নামে একটা সম্পদ বাড়ছে এবং সেই সঙ্গে যেহেতু আমি ভাড়ার টাকা দিয়ে দিয়েছি আমার ক্যাশ কমে গেছে, ক্যাশ নামে সম্পদ কমছে। এই জন্য জাবেদাটা আমার হবে হচ্ছে প্রিপেইড রেন্ট ডেবিট, অর্থাৎ প্রিপেইড রেন্ট ডেবিট এবং সেই সঙ্গে হচ্ছে ক্যাশ ক্রেডিট। কত টাকা? এটা হচ্ছে 750 টাকা। আমার 750 টাকার জন্য অর্থাৎ আমি যখনই কোনো খরচ অ্যাডভান্স দেবো সেটা কিন্তু সম্পদ। আমি প্রিপেইড রেন্ট দিয়েছি, ভাড়া অগ্রিম দিয়েছি, এই ভাড়াটা কিন্তু এখন আমার খরচ হয়নি। ধরো তুমি একটা বাসায় থাকো, 2 মাসের জন্য ভাড়া অ্যাডভান্স করছো, এখন 2 মাসের মধ্যে তুমি যদি 1 মাস পরে চলে যাও অবশ্যই টাকাটা তুমি তাকে দিয়ে যাবে না, টাকাটা নিয়ে যাবে। অর্থাৎ এই টাকাটা জাস্ট তোমার হাত বদল হয়েছে, কিন্তু এটা কোনো খরচ এখনো হয়নি। যখন মাস অতিবাহিত হবে তখনই কিন্তু খরচ হবে। তার মানে এটা প্রিপেইড রেন্ট অর্থাৎ অগ্রিম ভাড়া, এটা হচ্ছে এক ধরনের সম্পদ আর এটার জন্য ক্যাশ টাকা চলে গেছে, এই জন্য ক্যাশ ক্রেডিট করছি। এরপরে 7 তারিখ পারফর্ম টাকা 3,200 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট, অর্থাৎ সেবা প্রদান করা হয়েছে 3,200 টাকা অন অ্যাকাউন্ট, বাকিতে। ইংলিশ আমি অ্যাকাউন্টিং এর বেসিক ইংলিশ সম্পর্কে একটা ক্লাস নিয়েছিলাম, তোমরা সেটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবো কখন কখন বাকিতে বোঝায়। তাহলে পারফর্ম সেবা প্রদান করা হচ্ছে 3200 টাকার বাকিতে। স্বাভাবিকভাবে আমি যখন সেবা প্রদান করব আমার কিন্তু নগদ টাকা পাওয়ার কথা ছিল, নগদ টাকা যদি আমি পাইতাম সেক্ষেত্রে আমাদের জাবেদাটা হয়তো ক্যাশ ডেবিট অর্থাৎ ক্যাশ সম্পদ বাড়তো। আর সার্ভিস যেহেতু আমি দিচ্ছি অর্থাৎ সেবা আয় বাড়ছে, সেবা আয় এক ধরনের হচ্ছে যখন আয় বাড়ে আমরা সূত্র অনুযায়ী জানি যখন আয় বাড়ে তখন সেটা ক্রেডিট হয়, এই জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট হওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু আমি এখনো টাকা পাইনি অর্থাৎ বাকিতে সেবা প্রদান করেছি, ইতিমধ্যে সেবা দিয়েছি, তার মানে এটা আমার আয় হয়েছে কিন্তু টাকাটা এখনো পাইনি, তার মানে এটা হচ্ছে আমার এক ধরনের দেনাদার বাড়ছে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। আমি এখানে বাড়াবো হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আমার বাড়বে 3,200 টাকা। আর একটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, যেহেতু আমি ইতিমধ্যে সেবা দিয়ে ফেলছি তার মানে অবশ্যই আমার সার্ভিস রেভিনিউ বাড়াইতে হবে, এটা হচ্ছে 3,200 টাকা, এটাও 3,200 টাকা। আমি সেবা দিছি কিন্তু এখনো নগদ টাকা পাইনি, এই জন্য এই
এটা দিতে হবে। তাহলে আমার 7 তারিখ শেষ হয়ে গেল। এবার আমরা পরেরটা যদি দেখি, অর্থাৎ 14 তারিখ, পারচেজ অফিস সাপ্লাইজ ফর টাকা 700 অন অ্যাকাউন্ট। এখানেও দেখো অন অ্যাকাউন্ট আছে, অর্থাৎ বাকিতে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। অফিস সাপ্লাইজ এক ধরনের সম্পদ। আমরা জানি যখনই কোনো সম্পদ ক্রয় করব আমি একটা সম্পদ পাবো, অর্থাৎ আমার অফিস সাপ্লাইজ নামে সম্পদ বৃদ্ধি পাবে। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর সেই সঙ্গে আমার কিন্তু যখনই আমি কোনো কিছু ক্রয় করি আমার নগদ টাকা চলে যাওয়ার কথা, কিন্তু এখানে অন অ্যাকাউন্ট আছে, অর্থাৎ বাকিতে ক্রয় করছি। তার মানে আমার নগদ টাকা জানি আমার একজন পাওনাদার বাড়ছে। পাওনাদার একটা হচ্ছে দায় হিসাব, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল, এটা দায় বৃদ্ধি পেয়েছে। আমার একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর একদিকে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তার মানে আমরা জাবিতাটা লিখবো হচ্ছে অফিস সাপ্লাইজ ডেবিট, অফিস সাপ্লাইজ, আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অফিস সাপ্লাইজ ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমি 700 টাকার সম্পদ ক্রয় করছি, এই 700 টাকা পাইছি, 700 টাকার অফিস সাপ্লাইজ পাইছি, আর বিনিময়ে আমার 700 টাকা নগদ চলে গেছে, এই জন্য এটা ক্রেডিট করে দেবো। এরপরে আমরা এন্ট্রিটা দেখব 18 তারিখ, রিসিভ টাকা 1200 ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 7। অর্থাৎ জানুয়ারি 7 তারিখে দেখো আমি যে সেবাটা প্রদান করেছিলাম, জানুয়ারি 7 তারিখে আমার কি ছিল, 3200 টাকার সার্ভিস আমি বাকিতে প্রদান করেছিলাম। তাহলে 7 তারিখে আমি জাবেদারে কি দিছিলাম, 7 তারিখে জাবেদা দিছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ ওই সময় সেবা প্রদান করছি কিন্তু আমি টাকাটা পাইনি। এখন এই 18 তারিখে এসে যে ওই 3200 টাকার বাকিতে সার্ভিস দিয়েছিলাম তার 1200 টাকা আমার আদায় হয়েছে। 1200 টাকা যখন আদায় হয়েছে তার মানে আমার নগদ 1200 টাকা বাড়ছে, এবং আমার যে ওই সময় অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ দেনাদার বাড়ায় রাখছিলাম সেইটা কিন্তু এবার একটু কমাইতে হবে। তুমি ধরো একজন গ্রাহকের কাছ থেকে 1500 টাকা পাও, অর্থাৎ তুমি খাতায় লিখে রাখছো যে অমুক দেনাদার, তার কাছ থেকে আমি 1500 টাকা পাই। এখন সে যদি তোমাকে 1200 টাকা দেয়, অবশ্যই তার নামে তুমি কমায় রাখবা, যে সে যেহেতু 1200 টাকা দেয় তার নামে 1200 টাকা কমায় 300 টাকা করে রাখবা। ঠিক এই ঘটনাটা এখানে ঘটছে, অর্থাৎ তুমি একজনের কাছ থেকে 3200 টাকা পাইতা, সে তোমাকে 1200 টাকা দিয়ে দিছে, তার মানে তার 3200 টাকা থেকে কিন্তু 1200 টাকা কমায় রাখতে হবে। আর আমি যেহেতু টাকাটা নগদে পাইছি এই জন্য ক্যাশ সম্পদ বাড়বে, ক্যাশ ডেবিট, এবং সেই সঙ্গে আমার দেনাদার কমবে, অর্থাৎ দেনাদার একটা সম্পদ কমলে হয় ক্রেডিট। একদিকে ক্যাশ নামে সম্পদ বাড়ছে আর একদিকে অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ কমছে, এই জন্য এটা ক্রেডিট হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে ক্যাশ ডেবিট আর একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা হচ্ছে 1200 টাকা, এখানে আমি 1200 টাকা লিখতেছি। তাহলে এটা বুঝতে পারছো আশা করি। 18 নম্বর, অর্থাৎ 7 তারিখের 1200 টাকা আদায় হলো। মেড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 6500 অন এ নোটস পেবল, অর্থাৎ নোটস পেবলে 6500 টাকা পরিশোধ করা হয়েছে। আমার দেখো এই 2 তারিখে আমি একটা নোটস পেবল অর্থাৎ ডেলিভারি ভ্যান ক্রয় করে একটা নোটস পেবলে সাইন করেছিলাম, অর্থাৎ আমার ওই সময় দায় বৃদ্ধি পেয়েছিল। এখন তুমি যদি কোনো একজন পাওনাদারকে টাকা পরিশোধ করো, স্বাভাবিকভাবে কিন্তু তুমি দায়টা কমাই দিয়ে রাখবা। ধরো একজন লোক তোমার কাছে 10,000 টাকা পাইতো, তুমি খাতায় লিখে রাখছিলা যে অমুক ব্যক্তি আমার কাছ থেকে 10,000 টাকা পায়। এখন তুমি যদি তাকে 6500 টাকা প্রদান করো, অবশ্যই তার নামে কমায় রাখবা যে 6500 টাকা আমি যেহেতু তাকে দিয়েছি তার মানে এটা কমে যাবে। ঠিক এই ঘটনাটা ঘটছিল। আমি 2 তারিখে যে ডেলিভারি ভ্যান ক্রয় করছিলাম বাকিতে, অর্থাৎ নোটস পেবল সাইনের মাধ্যমে 10,000 টাকা, তাকে এখন আমি 6500 টাকা প্রদান করছি। তার মানে নোটস পেবল আমরা জানি দায়, অর্থাৎ 6500 টাকা যেহেতু দায় পরিশোধ করছি তার মানে 6500 টাকা দায় কমে গেছে। আমরা জানি দায় কমলে ডেবিট হয়, আর আমার সেই সঙ্গে নগদ টাকা চলে গেছে। আমরা জানি ক্যাশ অর্থাৎ নগদ সম্পদ হিসাব, সম্পদ কমলে ক্রেডিট হয়। তার মানে আমার দায় কমছে এই জন্য দায়টা ডেবিট, এবং ক্যাশ নামে সম্পদ কমছে এই জন্য সম্পদটা ক্রেডিট। তাহলে আমরা লিখবো হচ্ছে নোটস পেবল ডেবিট এবং সেই সঙ্গে ক্যাশ ক্রেডিট 6500 টাকা। এটা গেল হচ্ছে 21 তারিখ। এবার আমরা দেখবো 28 তারিখ কি বলছে। রিসিভ ক্যাশ টাকা 1850 as full settlement of remaining money for service provided on January 7. জানুয়ারি 7 দেখো তুমি 3200 টাকার আমরা বাকিতে সেবা প্রদান করেছিলাম, অর্থাৎ ওই সময় জাবেদাটা করেছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এর মধ্যে এই টাকার 18 তারিখ এসে আমার 1200 টাকা আদায় হয়েছিল, অর্থাৎ 3200 টাকার মধ্যে 1200 টাকা আমার আদায় হয়ে গেছিল। তার মানে এই সময় আমার পাওনা ছিল 2000 টাকা, অর্থাৎ 3200 টাকার মধ্যে যেহেতু 1200 টাকা আদায় হয়েছে আমি দেনাদারের কাছ থেকে 2000 টাকা পাইতাম।
এখন এই 28 তারিখে সে বলতেছে যে ওই জানুয়ারি 7 তারিখে যে অবশিষ্ট ব্যালেন্সটা আছে, অর্থাৎ অবশিষ্ট যে 2000 টাকা ব্যালেন্স আছে, এর মধ্যে 1850 টাকা দিলেই তাকে আর টাকা পরিশোধ করতে হবে না, অর্থাৎ তাকে একটা ডিসকাউন্ট প্রদান করা হচ্ছে। তার মানে আমি এই জানুয়ারি 28 তারিখে এসে ক্যাশ পাইছি 1850 টাকা, অর্থাৎ ক্যাশ আমার সম্পদ বাড়ছে 1850 টাকা, কিন্তু আমার এর বিনিময়ে দেনাদার কমে গেছে কিন্তু 2000 টাকা, কারণ আমি 1850 টাকা দেয়াতেই তাকে বাকি টাকাটা ডিসকাউন্ট দিয়েছি, অর্থাৎ দেনাদার আমায় 2000 টাকা কমাইছি। অবশিষ্টটা হচ্ছে আমার ডিসকাউন্ট, অর্থাৎ এটা এক ধরনের ব্যয়। তার মানে ব্যয় বাড়ছে, আমার ক্যাশ নামে সম্পদ বাড়ছে, ডিসকাউন্ট নামে ব্যয় বাড়ছে, এবং সেই সঙ্গে অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ কমছে। তাহলে আমি জাবেদাটা দেবো এরকম, অর্থাৎ ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট হচ্ছে 1850 টাকা, কারণ আমি 1850 টাকা পাইছি। আর এর বিনিময়ে আমার অ্যাকাউন্ট রিসিভ, আমি 3 নাম্বারটা আগে লিখতেছি, অ্যাকাউন্ট রিসিভেবল কমছে, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কমছে কিন্তু আমার 2000 টাকা। এখন দেখো এখানে একটা মাঝখানে ব্যবধান আছে, সে আমাকে টাকা দিল 1850, কিন্তু তার আমি দায় কমায় দেনাদার কমায় রাখলাম হচ্ছে 2000 টাকা। তার মানে বাকি যে 150 টাকা, এটা কিন্তু আমার ডিসকাউন্ট প্রদান করেছি তাকে, অর্থাৎ এটা ডিসকাউন্ট জনিত এক্সপেন্স, এটা হচ্ছে ডিসকাউন্ট, এটা আমরা শুধু ডিসকাউন্ট লিখলে হবে, ডিসকাউন্ট, এটা 150 টাকা তাকে আমি ডিসকাউন্ট প্রদান করেছি, অর্থাৎ এই আমার 2000 টাকার বিনিময়ে 1850 টাকা পাইছি, বাকি টাকাটা তাকে আমি ডিসকাউন্ট হিসেবে দিয়েছি, এটা আমার ব্যয়, ব্যয় বাড়ছে এই জন্য ব্যয় ডেবিট, অর্থাৎ ক্যাশ আমি 1850 টাকা পাইছি, সম্পদ বাড়ছে এই জন্য ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট আমার ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট, এই জন্য ডিসকাউন্ট ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, 2000 টাকার সম্পদ আমার কমে গেছে, কারণ যেহেতু দেনাদার পরিশোধ করছে তার নামে অবশ্যই আমি এটা কমায় রাখবো, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপরে 30 তারিখ বলছে পেইড টাকা 1200 ফর এমপ্লয়িজ স্যালারিজ, কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে 1200 টাকা, 800 অ্যাডভার্টাইজিং বিল এবং বিজ্ঞাপন বাবদ প্রদান করা হয়েছে 800 টাকা। দুটাই কিন্তু খরচ। দেখো এমপ্লয়িজ স্যালারিজ যেটা, এই স্যালারিটাও হচ্ছে ব্যয়, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটাও হচ্ছে ব্যয়, দুটা টাকা পরিশোধ করছি, আর মানে দুটার বিনিময়ে আমার নগদ টাকা চলে গেছে। তার মানে আমার খরচ দুইটা বাড়ছে, অর্থাৎ স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর দুটার জন্য আমার ক্যাশ টাকা চলে গেছে, এই জন্য ক্যাশ ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ছিল আমার হচ্ছে কত টাকা আমরা একটু দেখিনি, স্যালারি এক্সপেন্স 1200, যেহেতু স্যালারি আমি প্রদান করছি তার মানে আমার নগদ টাকা, এটা হচ্ছে এক্সপেন্স বাড়ছে। অ্যাডভার্টাইজিং এটাও কিন্তু ব্যয়, ব্যয় বাড়ছে, এটার জন্য আমি 800 টাকা ডেবিট করলাম, আর দুইটার জন্য আমার নগদ টাকা চলে গেছে 2000 টাকা, এটার জন্য 2000 টাকা আমি ক্রেডিট করলাম। এরপরে 31 তারিখ দেখো বলছে সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ মান্থ 250, মাস শেষে সাপ্লাইজ হাতে আছে 250 টাকা। দেখো সাপ্লাইজের মনে হয় আমার আগে কোনো ঘটনা ছিল, 14 তারিখ তোমরা একটু খেয়াল করো, পারচেস অফিস সাপ্লাইজ টাকা 700 অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল 700 টাকা। আমার সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ কিন্তু হচ্ছে আমার সম্পদ, আমার 700 টাকার সম্পদ ক্রয় করেছিলাম, কিন্তু মাস শেষে ওই সম্পদটার মূল্য দাঁড়াইছে আমার 250 টাকা। তার মানে অবশিষ্টটা কোথায় গেছে? অবশিষ্টটা অবশ্যই আমার খরচ হয়ে গেছে। তার মানে আমার সম্পদ যখন কমে যায় সেটা আমরা জানি ক্রেডিট হয়, আর যখন এক্সপেন্স বৃদ্ধি পায়, খরচ বৃদ্ধি পায়, সেটা ডেবিট হয়। এই জন্য আমরা জাবেদাটা দেব সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ ক্রেডিট। এখানে টাকাটা কত হবে এটা একটু দেখো, টাকাটা কিন্তু এখানে দেখো 700 টাকার সম্পদ ছিল, এর মধ্যে 250 টাকার সম্পদ আছে, এখানেও সম্পদ এখানেও সম্পদ, মাঝখানে যে টাকাটা এইটা কিন্তু খরচ হয়ে গেছে, তার মানে আমাকে খরচটার জন্য জাবেদাটা দিতে হবে। তার মানে 700 থেকে 250 বাদ দিলে যে অবশিষ্ট 450 টাকা, অর্থাৎ দেখো আমি সাপ্লাইজ এক্সপেন্স দেখাইছি কিন্তু এই জন্য ওই 450 টাকার জন্য আমাকে এন্ট্রিটা দিতে হবে। তার মানে এখানে আমার 450 টাকা। তো আমাদের মোটামুটি অঙ্কটা শেষ, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো এন্ট্রি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা, এবং তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে রাখবা, কারণ আমি ধারাবাহিকভাবে অ্যাকাউন্টিং এর সমস্ত লেকচার তোমাদের এখানে আপলোড করব। তোমরা যদি এই লেকচারগুলো দেখো আশা করি কোথাও তোমাদেরকে প্রাইভেট পড়তে হবে না। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।